হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, আজকে আমরা করব পেজ নাম্বার 421 পেজের এই অঙ্কগুলো আজকে আমরা করব। দেখো 421 পেজের একের দাগে আছে 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এখানে যে বলেছে মোট সুদ আসলের 1/5 অংশ, তাহলে এই কথাটার নিচে আন্ডারলাইন করে রাখো। আমরা এখানে আসলটাকে ধরে নেব আর মোট সুদ কি হবে, আসলের 1/5 অংশ হবে। তাহলে প্রথমে আমরা আসলটাকে ধরে নেব। দেখো আমি এখানে আসলটাকে ধরে নিয়েছি পি সমান সমান x টাকা। এবার বলেছে যে মোট সুদ যেটাকে আমরা আই দিয়ে লিখি, এই মোট সুদ কি হয়, এখানে বলে দিয়েছে মোট সুদ আসলের 1/5 অংশ। তাহলে আসলটা কত আছে, আসলটাকে x টাকা ধরেছি, এর 1/5 অংশ হলো মোট সুদ। তাহলে এই এক্সটা ওপরটার সঙ্গে গুণ হবে, এক্স অক্ষে x/5 টাকা, এটা হলো মোট সুদ। এবার সময় দেওয়া আছে এখানে 5 বছর, তাহলে লিখে নিচ্ছি সময় টি সমান সমান 5 বছর। সময় দেওয়া আছে 5 বছর। এবার আমাদের বের করতে বলছে বার্ষিক সুদের হার কত, তাহলে লিখে নিচ্ছি বার্ষিক সুদের হার আর সমান সমান প্রশ্নবোধক, এটাই আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা সূত্র দেবো। আমরা সূত্র জানি কি, আই সমান সমান PTR/100। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো এখানে আমরা আয়ের জায়গায় মানটা বসিয়ে দেবো। আয়ের মান কত আছে, x/5, তো আয়ের জায়গায় মান বসিয়ে দিলাম x/5 সমান সমান, দেখো পি মানে আসলের জায়গায় আমরা x বসাবো, ইন্টু টি মানে সময়টা এখানে 5 বছর দেওয়া আছে, ইন্টু আরই থাকবে কারণ আর এর মানটাই আমরা বের করব, বাই নিচে কি হবে 100। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করব, তো আমরা এই দিকে আর এই দিকে গুণ করব। আমরা যদি প্রথমে এই দিকে গুণ করি তো কি হবে, তাহলে আমরা আগে একটা লাইন বড় করে নিই, x/5 সমান সমান আগে ওপরে গুণ করে নিই, এখানে গুণ করে নিলে আসবে 5xr/100, এটা আসবে। এর পরের লাইনটা আমি এখানে করছি। দেখো আমরা এই দিকে যদি গুণ করি তাহলে 5 আসবে 25xr, লিখে নিচ্ছি 25xr সমান সমান। এবার এই দিকে যদি আমরা গুণ করি তাহলে আসবে 100x, বা এখান থেকে আমরা আর এর মানটা বের করবো, আর সমান সমান আর এর সঙ্গে 25xটা গুণ আকারে আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 100x বাই কি আসবে 25x আসবে। তাহলে x কেটে দিচ্ছি, 4×25 কত হবে 100, বা আর সমান সমান হবে 4%। তাহলে বার্ষিক সুদের হার কত হবে 4%, অর্থাৎ এটা এ নম্বর অপশন যেটা আছে এ সঠিক হবে, এ সঠিক। দেখো একের রোমান সংখ্যা 2 এ আছে 2x² মাইনাস √3x প্লাস 2 সমান সমান 0। এর বীজ দুটি, এখানে অপশন দেওয়া আছে কাল্পনিক, বি এর অপশনে আছে বাস্তব, সি এর অপশনে আছে সমান, ডি এর অপশনে আছে কোনোটিই নয়। তাহলে এখানে বীজ দুটি কি হবে সেটা আমরা কিভাবে বের করব। তো প্রথমে আমরা সমীকরণটা তুলে নিচ্ছি, 2x² মাইনাস আছে √3x প্লাস আছে 2 সমান সমান 0। এটা হলো সমীকরণটা। এই সমীকরণের বীজ দুটি কাল্পনিক কি সমান না বাস্তব বা কোনোটাই নয়, এটা আমরা কিভাবে বুঝবো, এই সমীকরণে আমরা নিরূপকটা বের করব। তাহলে সমীকরণের নিরূপকটা কি হবে, b² মাইনাস 4ac সমান সমান, দেখো এই সমীকরণের বি কোথায়, বি হলো এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কি আছে -√3 আছে, তাহলে এখানে -√3 বসাবো, এর মাথায় স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে x² এর সহগ কত হবে 2 ইন্টু সি বলতে সমীকরণটার ধ্রুবক পদ, তাহলে এখানে 2 হবে। তাহলে মাইনাসের ওপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করে দেবো, মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। আর এই স্কোয়ারটা √এর ওপরে থাকা মানে কি √3 কয়টা, দুটো হবে, তাহলে দুটো √3 যদি আমরা গুণ করে দেই তাহলে কত আসবে √9, অর্থাৎ 9 বর্গমূল কত হবে 3 হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো শুধু 3 মাইনাস এই সবগুলো গুণ করে দেবো, 4 দুগুণে 8, 8 দুগুণে কত আসবে 16। তাহলে এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে 16 থেকে আমরা 3 বিয়োগ করে দেবো, আসবে 13, চিহ্ন থাকবে কোনটার বড়টার। দেখো -13 অর্থাৎ b² মাইনাস 4ac এর মান 0 থেকে কি হবে ছোট হবে। যদি নিরূপকের মান 0 থেকে ছোট হয় তাহলে বীজ দুটি হবে কাল্পনিক। ঠিক আছে,
তাহলে এটা অপশনটা হবে এ নাম্বার অপশনটা হবে যেটা কাল্পনিক হবে, কাল্পনিক। 1-3 বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ অ্যাঙ্গেল ABC সমান 65 ডিগ্রি আর অ্যাঙ্গেল DAC হলো 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCD এর মান কত। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। দেখো একটা বৃত্ত এঁকে নিলাম, এই বৃত্তের কেন্দ্রটা কি, এই বৃত্তের কেন্দ্র হলো O এবং বলেছে এবি ব্যাস, তাহলে এই বৃত্তের ব্যাসটার নাম হবে AB। তাহলে ABCD যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে তাহলে এখানে আমরা এটার নাম দিচ্ছি C, এটার নাম দিচ্ছি D, ঠিক আছে। এবার বলেছে অ্যাঙ্গেল ABC 65 ডিগ্রি আর অ্যাঙ্গেল DAC সমান 60 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল DAC বলেছে তাই আমাদের A আর C যোগ করতে হবে। এবার A আর D যোগ করে দিলাম আর B আর C যোগ করে দিলাম, বোঝা গেল। এবার দেখো এখানে লেখা আছে যে অ্যাঙ্গেল ABC সমান বলা হচ্ছে 65 ডিগ্রি, অ্যাঙ্গেল ABC এর মান বলা আছে 65 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হলো 65 ডিগ্রি। আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ কোনটা, এটা। তাহলে এই কোণটা আমরা বের করে নিতে পারছি, এই কোণটার নাম হলো ADC সমান ADC এই কোণটা। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়, পরস্পর সম্পূরক। তাহলে এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে 180 থেকে যদি আমরা 65 ডিগ্রিকে মাইনাস করে দেই তাহলে যে কোণটা আসবে সেটা হবে অ্যাঙ্গেল ADC, অর্থাৎ কত আসবে 115 ডিগ্রি, বোঝা গেল। দেখো আবার লেখা আছে যে অ্যাঙ্গেল DAC, অ্যাঙ্গেল DAC সমান কত দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে DAC কোণটা, DAC অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমাদের এই কোণটা তো আমরা মানটা বের করে নিলাম ADC, এই কোণটার মান কত বের করে নিলাম 115 ডিগ্রি, এই কোণটার মান বের করলাম 115, আর অ্যাঙ্গেল DAC অর্থাৎ এই কোণটা বের হলো 60 ডিগ্রি, মানে এটা দেওয়া ছিল। তাহলে এই কোণটার মানটা আমরা বের করে নিই, তাহলে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কী হয় 180, অর্থাৎ এই কোণটার মান হবে ACD, মানে এই কোণটার মান বের করব। সুতরাং অ্যাঙ্গেল ACD সমান আমি আবারও বলছি এই কোণটা আর এই কোণটা অর্থাৎ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। তাহলে দেখো অ্যাঙ্গেল ACD অর্থাৎ ACD এই কোণটার মান হবে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180। 180 থেকে যদি আমরা এই দুটি কোণের সমষ্টিটা মাইনাস করে দেই তাহলে কত আছে 60 ডিগ্রি আছে আর আছে 115 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি যদি বিয়োগ করে দেই তাহলে অ্যাঙ্গেল ACDর মানটা বেরিয়ে যাবে। তাহলে এখন কত আসবে 5, 7, 175 ডিগ্রি, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 5 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ACD এই কোণটা আসলো 5 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল BCD সমান কত, এটা বের করতে বলেছে। অ্যাঙ্গেল BCD মানে কোনটা বলো তো, BCD মানে এই কোণটা কত, তাহলে এই কোণটা মানে এই পুরোটা কত, অ্যাঙ্গেল BCD মানে এই পুরোটা কত, ঠিক আছে। তার মধ্যে আমরা এইটুকু বের করে নিলাম, এবার এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে লিখে নিচ্ছি যেহেতু ABটা কি AB ব্যাস, তাহলে অ্যাঙ্গেল ACB মানে এই কোণটা, অ্যাঙ্গেল ACB এই কোণটা কত হবে 90 ডিগ্রি। কেন, কারণ অর্ধবৃত্তস্থ কোণটা কি হয় সমকোণ হয়। তাহলে এখান থেকে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এখান থেকে এইটুক কোণ যদি হয় 5 ডিগ্রি, তাহলে এই দুটোর যদি যোগফল করি তাহলে তো অ্যাঙ্গেল BCD মানে এই পুরো কোণটার মান বেরিয়ে যাবে, বোঝা গেল। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখে নিচ্ছি, তাহলে এই কোণটা আর এই কোণটা আমি আবার দেখো পরিষ্কার করে লিখে দিচ্ছি এখানে, এই কোণটার মান আমাদের বেরিয়েছে 5 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার নাম কি ছিল, এই কোণটার নাম ছিল ACD মানে এই কোণটা ছিল 5 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ACB মানে এই কোণটার মান ছিল 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি আমরা যোগ করে দিই তাহলে তো BCD মানটা বেরিয়ে যাবে, তাহলে লিখব সুতরাং অ্যাঙ্গেল BCD সমান অ্যাঙ্গেল ACB যোগ অ্যাঙ্গেল ACD। তাহলে এই দুটো কোণের এই কোণটা আর এই কোণটা যোগ করে দিলে বেরিয়ে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি যোগ 5 ডিগ্রি সমান আসবে 95 ডিগ্রি। তাহলে এটা কত নাম্বার সঠিক আছে, এটা হবে D নাম্বারটা সঠিক হবে, D সঠিক।
1-এর 4-এ দাগে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে প্রথমে আমরা একটা শঙ্কুটা এঁকে নিচ্ছি। তো দেখো আমি এখানে শঙ্কুটা এঁকে নিয়েছি। বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ, শীর্ষকোণ মানে এই পুরোটা, এই শীর্ষকোণের মান দেওয়া আছে, শীর্ষকোণ এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অর্ধ শীর্ষকোণটা কত হবে, অর্ধ শীর্ষকোণ সমান সমান কী হবে, 60 ডিগ্রি বাই 2 মানে হবে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে এটা নাম দিচ্ছি এ, এটা বি, এটা হলো সি। তাহলে এখানে বলে দিয়েছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, মানে এটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বলেছে 14 সেমি। তাহলে লিখে নিচ্ছি যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে লিখি সেটা হলো 14 সেমি। তো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, পাই আর এল। তার মানে কার মান লাগবে, পাই আর এল। যেহেতু আর এর মান তো আছে, আমাদের এল এর মানটা লাগবে। তাহলে আমরা কীভাবে বের করবো, লিখবো। সুতরাং দেখো এইটার মধ্যে মানে এই ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণ সাপেক্ষে যদি আমরা করি তাহলে লম্ব হবে বিসি, ভূমি হবে এসি। লম্ব বাই ভূমি মান লম্ব বাই অতিভুজ, এটা হলো লম্ব, আর অতিভুজ হবে এসি হবে, ঠিক আছে। লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ মানে আমরা সাইন থিটা, থিটা হলো 30 ডিগ্রি, মানে এই 30 ডিগ্রি কোণ সাপেক্ষে করছি, তাই এটা লম্ব হচ্ছে, এটা অতিভুজ হচ্ছে, ঠিক আছে। তাহলে বিসি এর মানটা কত আছে, বিসি এর মানটা দেওয়া আছে। বিসি এর মান মানে হলো এই ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত আছে 14 বাই এসি, এসি এর মান এসি থাকবে সমান সমান সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, বা 14 কোনাকুনি গুণ করছি, তাহলে এসি সমান সমান 14 দুগুণ 28। তাহলে এসি মানে কি, এসি মানে হলো এই এটা কি শঙ্কুর এটা হলো তির্যক উচ্চতা। তাহলে লিখে নিচ্ছি সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান 28 সেমি। তো আমাদের বের করতে বলেছি যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে লিখে নিচ্ছি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান সমান, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর এল, এত বর্গ সেমি। তাহলে পায়ের মান বসিয়ে দিচ্ছি 22/7 হবে, আর এর মান আছে 14, এল এর মানটা বের করে নিলাম মাত্র, যেটাকে আমরা তির্যক উচ্চতা এল দিয়ে লিখি, সেটা হলো 28। তাহলে আমরা 7 দিয়ে প্রথমে কেটে দিচ্ছি, 7 দিয়ে কেটে দিলে আসবে 7 দুগুণে 14। তাহলে 22 আর যদি আমরা 2 গুণ করি তাহলে কত আসবে, 44 আসবে। এটাকে আমরা 28 দিয়ে গুণ করবো, 4টা 32, 2 হাতে 3, 4টা 32, 33 35, এক ঘর যাবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 আর 8 এবার 13, 3 হাতে 1, এখন হবে 8 12, তাহলে 1200 হবে 1232 বর্গ সেমি, ঠিক আছে। এটা হলো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তো এখানে দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে বি এর অপশনে 1232 বর্গ সেমি, তাহলে এটা বি নাম্বার অপশনটা সঠিক হবে। দেখো 1-এর 5-এর দাগে আছে tan 2 থিটা ইন্টু দেওয়া আছে tan 2 থিটা ইন্টু দেওয়া আছে tan 3 থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 আছে। এই 1 হলে আমাদের চেয়েছে যে থিটার মানটা কত, সেটা আমাদের বের করতে বলেছি। তো দেখো এখানে দেখো এই tan 2 থিটা আর tan 3 থিটা এর মাঝখানে কিন্তু গুণ আছে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি tan 3 থিটা সমান সমান, এখানে এই tan 2 থিটা tan 3 থিটার সাথে কি আছে, গুণ আকারে আছে। তাহলে এটা ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে লিখবো 1/tan 2 থিটা বা tan 3 থিটা সমান সমান। তাহলে 1/tan থিটা মানে আমরা কি জানি, 1/tan থিটা মানে আমরা জানি cot থিটা। তাহলে cot কত আসবে, 2 থিটা। এবার বাপাশেরটা যা আছে tan 3 থিটা রেখে দিলাম। এবার এটাকে আমরা চেঞ্জ করব, এটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে থিটা বলতে এখানে 2 থিটা আছে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cot থিটা, ঠিক আছে। তার মানে এই লাইনটা যা কথা, এই লাইনটা একই কথা। এবার tan মনে মনে কেটে দেবো, তাহলে হবে 3 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এবার থিটাগুলো এক পাশে আনবো, এখানে 3 থিটা আছে, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2 থিটা সমান সমান হবে 90 ডিগ্রি। বা এখানে যদি যোগ করে দিই তাহলে হবে 5 থিটা সমান সমান 90 ডিগ্রি। বা এখান থেকে থিটার মানটা বের করবো, থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি বাই কত হবে 5 হবে, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 অক্ষে 5
5 একে 5 4, 5 আর 40 বা থিটা ইকুয়াল টু আসবে 18 ডিগ্রি। তো তোমরা এখানে দেখে নাও 18 ডিগ্রি কোথায় আছে, এখানে বি নাম্বার যে অপশনটা আছে এখানে 18 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ বি সঠিক হবে। দেখো 1-এর 6-এর দাগে আছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো, মানে ছোট থেকে বড়র দিকে এখানে সাজানো আছে। বলেছে এখানে 8 আছে, 9 আছে, 12 আছে, এভাবে কয়েকটা সংখ্যা দিয়ে বলেছে যে এত তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত। তাহলে এখানে যে মধ্যমাটা দেওয়া আছে সেটা হলো বইয়ের হিসেবে মধ্যমাটা দেওয়া আছে। আমরা কি করব, আমরাও মধ্যমাটা বের করে নেব, ঠিক আছে। তো আমরা মধ্যমা বের করার সময় কিন্তু আমরা কি করি, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজিয়ে নেই। কিন্তু এখানে কিন্তু আমাদের সাজাতে হবে না, এখানে সাজানো আছে। যখন তোমরা দেখবে এই কথাটা লেখা আছে যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো, তখন তোমাদের কোনো সাজানোর দরকার নেই, তখন তোমরা যা আছে তাই পরপর তুলে নেবে, ঠিক আছে। তো আমি তুলে দিচ্ছি। প্রথমে আছে 8 আছে, তারপর 9, 12, তারপরে আছে 17, তারপর আছে এক্স প্লাস কত আছে 2 আছে, এক্স প্লাস আছে 4, তারপর আছে এখানে আছে 30 আছে, 31 আছে, 30, 31, 34 আছে, আর লাস্ট হলো 39। তাহলে এটা কি আমাদের সাজানো দরকার নেই, ঠিক আছে, সাজানো আছে। তাহলে লিখবো এত তথ্যের আমরা গুনে দেবো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এত তথ্যের n সমান সমান কি হলো, n সমান সমান কয়টা, 10টা আছে। 10টা মানে কি এটা, অর্থাৎ লিখে দেব অর্থাৎ যুগ্ম। তাহলে যুগ্ম হওয়ার ক্ষেত্রে আমরা মধ্যমা নির্ণয় সূত্রটা দিয়ে দেবো। সুতরাং নির্ণয় মধ্যমা সমান সমান, মধ্যমা নির্ণয় সূত্রটা সকলেই জানো কি, মধ্যমা নির্ণয় সূত্রটা হলো n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ বাই কি হবে, বাই হবে 2 সমান সমান। দেখো n এর মান আমরা বসিয়ে দেবো, n এর মান কত আছে, এখানে 10 আছে, তাহলে 10 বাই হবে 2 তম পদ যোগ এখানে হবে 10/2 যোগ 1 তম পদ বাই কি হবে 2 হবে। দেখো এখানে কেটে দিচ্ছি 2 দিয়ে, 5 দুগুণে হবে 10, এখানেও কেটে দিচ্ছি 5 দুগুণে হবে 10, তাহলে এখানে আসবে 5 তম পদ যোগ এখানে 5 তম পদ, আর এখানে 5 যোগ 1 মানে 6 তম পদ আসবে। 5 তম পদ যোগ 6 তম পদ বাই 2 সমান সমান। দেখো 5 তম পদ আমরা গুনবো 1 2 3 4 5, অর্থাৎ 5 তম পদ আসবে x প্লাস 2 আসবে, যোগ চিহ্ন দেওয়া আছে 6 তম পদ, তাহলে 6 তম পদ কত আসবে, x প্লাস 4 আসবে বাই 2 সমান সমান। এখানে আমরা যোগ করব x, এখানে একটা আছে এখানে একটা আছে, দুটো x হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস হবে, 4 আর 2 যদি যোগ করি 6 হবে, বাই কি হবে 2 হবে। তাহলে আমাদের হিসেবে এই তথ্যের মধ্যমা হলো 2x প্লাস 6/2, এটা হলো আমাদের হিসেবে মধ্যমা। এবার বইয়ের মধ্যমাটা কত দেওয়া আছে দেখো ভালো করে, 24 দেওয়া আছে, তাহলে এটা আর বইয়েরটা আমরা কি করব, সমান করে দেব। তো দেখো আমি সমান করে দিচ্ছি। প্রশ্নানুসারে আমাদের হিসেবে মধ্যমা হলো 2x প্লাস 6/2, আর বইয়ের মধ্যমাটা কত দেওয়া আছে বললাম আমি, 24 আছে, 24-এর সঙ্গে সমান করে দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করবো, দেখো এটার নিচে নাই মানে কিন্তু 1 আছে, যদি আমরা এই দিকে গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে কিন্তু এটাই আসবে, অর্থাৎ 2x প্লাস কি আসবে 6 আসবে, আর এইদিকে গুণ করলে আসবে 4 দুগুণে 8 2 দুগুণে 4 48 আসবে, বা 2x সমান সমান এখানে আছে 48, প্লাসটাও বসে গেলে মাইনাস হয়ে যাবে 6, বা 2x সমান সমান আমি যদি এখানে বিয়োগ করি তাহলে আসবে কত 42 আসবে, বা x সমান সমান কত আসবে 42/2, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4 2 অক্ষে 2, বা x সমান সমান আসবে কত 21, অর্থাৎ x এর মান হবে 21। তো তোমরা এটা দেখতে পাচ্ছ বি এর অপশনে আছে, তাহলে বি নাম্বার অপশনটা সঠিক হবে। দেখো 2-এর 1-এর দাগে বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 2:1, এ এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত মাস খেটেছে সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে এ আর বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, এই দুটোকে আমরা ধরে নেব। দেখো প্রথমে লিখি ধরি কমা এ এর মূলধন
সমান সমান এখানে 10 দেওয়া আছে, আমরা সঙ্গে x ধরবো, যেহেতু অনুপাতে দেওয়া আছে তাই আমাদের ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে 10x, আরেকটা কি দেওয়া আছে, b এর মূলধন, তাহলে b এর মূলধন সমান সমান কি দেওয়া আছে, 9x হবে, ঠিক আছে। এবার লাভের অনুপাতটা দেওয়া আছে 2:1, এ এর মূলধন 9 মাস খেটেছে, তাহলে বি এর মূলধন কত মাস খেটেছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা লিখব ধরি কমা বি এর মূলধন টি মাস খেটেছে, তাহলে বি এর মূলধন কত মাস খেটেছে লিখেছি টি মাস, ঠিক আছে, টি মাস খেটেছে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাতটা সমান হয়, তাহলে লিখব সুতরাং মূলধনের অনুপাত সমান সমান কি হবে, লাভের অনুপাত, এটা এই দুটো সমান হবে। তাহলে দেখো এ এর মূলধন কত টাকা আছে, 10x, এটা কত মাস পর্যন্ত খেটেছিল, এ এর মূলধন 10x টাকা খেটেছিল 9 মাসের জন্য, তাহলে 10x ইন্টু হবে 9:2। এবার বলেছে বি এর মূলধন, তাহলে বি এর মূলধনটা কত টাকা, বি এর মূলধনটা হলো 9x, এই টাকাটা খেটেছে আমরা কত মাসের জন্য ধরেছি, টি মাসের জন্য ধরেছি, ঠিক আছে। তাহলে এটা হলো এ এর মূলধন, এটা হলো বি এর মূলধন, সমান সমান এখানে দেখো লাভের অনুপাতটা দেওয়া আছে 2:1, তাহলে এটার সঙ্গে সমান করব, কারণ আমি লিখে দিয়েছি মূলধনের অনুপাত আর লাভের অনুপাতটা সমান হয়। তাহলে এখানে গুণ করে দিলে আসবে 90x, আর এখানে গুণ করে দিলে আসবে 9xt সমান সমান যা আছে 2:1, বা এখানে এটা এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে 9xt সমান সমান 2/1। আমরা কোণাকোণি গুণ করব, তার আগে এখানে কেটে নেই, এক্সেস কেটে নেই, 9 দিয়ে কাটলে হবে 9×10=90, তাহলে কোণাকোণি যদি গুণ করি এই দিকে গুণ করলে হবে 2t সমান সমান এই দিকে গুণ করলে কত আসবে 10, বা আমরা এখান থেকে টি এর মানটা বের করবো, টি ইকুয়াল টু কত আসবে 10/2, 2 দিয়ে কেটে দিলে আসবে 5, বা টি ইকুয়াল টু আসবে 5। তাহলে টি মানে কি ধরেছিলাম, যে বি এর মূলধন টি মাস খেটেছে, তাহলে বি এর মূলধন কয় মাস খেটেছে, 5 মাস খেটেছে, বোঝা গেল। দেখো 2 এর রোমান সংখ্যা 2 এ আছে a সমানুপাতিক b, b সমানুপাতিক 1/c, c সমানুপাতিক d হলে a ও d এর মধ্যে কি সম্পর্ক আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই তিনটা তুলে নিলাম, এবার আমরা সমানুপাতিকটা তুলে দেবো। তাহলে a সমান সমান, এই সমানুপাতিক তোলার জন্য একটা ভেদ ধ্রুবক দরকার, সেটাকে k1 দিচ্ছি, k1b, এখানে আমরা তুলে দিচ্ছি সমানুপাতিকটা, b সমান সমান আসবে k2 ইন্টু 1/c, আর এখানে হবে c সমান সমান k3d। এখানে k1টা কি, k1 হলো এখানে ভেদ ধ্রুবক, অবশ্যই কিন্তু তোমাদের এটা পরীক্ষা লিখে দিতে হবে যে k1টা কি, তাহলে k1টা হলো ভেদ ধ্রুবক। এখানে k2টা কি, k2টাও হলো ভেদ ধ্রুবক, k3টা কি, k3টাও হলো ভেদ ধ্রুবক, বোঝা গেল। তো এখানে দেখো এই এখানে যা আছে তাই থাক, এখানে দেখো এই যে এই সি এর যে মানটা আছে k3d, এখানে আমরা এই সি এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখানে কি আছে, বি সমান সমান k2 ইন্টু 1/c আছে, সি এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, তাহলে কি মান আছে, k3d আছে, ঠিক আছে। তাহলে দেখো বা বি সমান সমান এই k2টা ওপরেরটার সঙ্গে গুণ হবে, তাহলে একের সঙ্গে গুণ হলে k2 হবে, আর নিচে হবে k3d। এবার বি এর যে মানটা আছে এটা আমরা এইখানে বসিয়ে দেবো, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এ সমান সমান কি আছে, k1 গুণন বি আছে, তাহলে বি এর মান বলতে এটা, তাহলে k2/k3d, ঠিক আছে। তো এটা আমরা বসিয়ে দিলাম, তাহলে এ সমান সমান এই k1টা ওপরটার সঙ্গে গুণ হবে, k1 k2/k3d, বা দেখো এই ডিটা তাহলে এখানে কোণাকোণি গুণ হয়ে যাবে, এখানে আমরা নিয়ে আসছি, কোণাকোণি গুণ করলে আসবে এডি সমান সমান এখানে আসবে k1 k2/k3, বা এডি সমান সমান, তাহলে এই পুরোটা কি k1 k2 k3 এগুলো কি ভেদ ধ্রুবক, তাহলে লিখবো এডি সমান সমান ধ্রুবক। এখন আমরা জানি যে দুটো চলরাশির যদি গুণফল ধ্রুবক হয় তাহলে সেই চলরাশি দুটো কি ভেদে থাকে, ব্যস্ত ভেদে থাকে। আমি আবার বলছি, যদি দুটো চলরাশির গুণফল ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটো ব্যস্ত ভেদে থাকে,
আর যদি দুটো চলরাশির ভাগফল ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটি সরল ভেদে থাকে, ঠিক আছে। তো তাহলে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক, এ হল আর ডি এর মধ্যে হলো ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, মানে ব্যস্ত ভেদে থাকবে। দেখো 3-এর দাগে আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি হবে। তো দেখো এখানে একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত, তাহলে এই দুটো বৃত্ত পরস্পরকে কি করলো, বহিঃস্পর্শ করলো, ঠিক আছে, এই দুটো বৃত্ত পরস্পরকে কি করলো, বহিঃস্পর্শ করলো। তাহলে বলেছে যে এখানে স্পর্শকের সংখ্যা কটা আসবে। দেখো এখানে এখানে একটা স্পর্শক আসবে, আবার আমরা এই দিকে একটা স্পর্শক টানতে পারি, আবার এই দিকে একটা স্পর্শক টানতে পারি, অর্থাৎ আমরা স্পর্শকের সংখ্যা কয়টা দেখছি, উপরে একটা নিচে একটা, একটা আর একটা দুটো হলো, আবার এখানে একটা, তাহলে স্পর্শকের সংখ্যা আসবে এখানে 3টি, ঠিক আছে। দেখো 4-এর দাগে বলেছে একটি অর্ধগোলকের উচ্চতা তার শূন্যস্থান দেওয়া আছে, কার সমান হবে। একটা অর্ধগোলকের উচ্চতা, এই একটা হলো অর্ধগোলক, এই অর্ধগোলকের উচ্চতা মানে দেখো এখান থেকে এইটুকু কি হয়, ব্যাসার্ধ, আবার এখান থেকে এইটুকু ব্যাসার্ধ হয়, তাহলে এই ব্যাসার্ধটা কি সব দিকে কি সমান আছে, তাই না, সব দিকে কিন্তু সমান। তাহলে এখান থেকে যদি সোজাভাবে মানে একটা লম্ব টানি, তাহলে এই উচ্চতাটা কার সমান হবে, ব্যাসার্ধ সমান হবে, কারণ এই ব্যাসার্ধটাই তো এই দিকে ঘুরলে এরকম হবে, একটা ব্যাসার্ধ চারিদিকে, একটা বৃত্তের চারিদিকে কিন্তু সমান থাকে, মানে এখানে যা হবে, এখানে যা হবে, এখানে যা হবে, এখানে যা হবে, সব কিন্তু সমান থাকে, সেই জন্যই তো বৃত্তটা গোল হয়। তাহলে একটা অর্ধবৃত্তের ক্ষেত্রে এখান থেকে এইটুকু হলো ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, অর্থাৎ একটা অর্ধগোলকের যে উচ্চতা সেটা কার সমান, তার ব্যাসার্ধের সমান। তাহলে এটা এটা তোমরা এখানে অপশনে মানে শূন্যস্থানে তোমরা লিখে দেবে যে ব্যাসার্ধের সমান। 5-এর দাগে আছে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এটাকে আমরা একটু বুদ্ধি করে করব। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটাকে সাইনে লিখতে পারি, আর এখানে লিখতে পারি আমি 90 ডিগ্রি মাইনাস, এখানে লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এখান থেকে এইটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে তো বলো তো, 90 ডিগ্রি এই মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস 45 ডিগ্রি, আর মাইনাস যে হবে প্লাস থিটা। তাহলে 90 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি বাদ দিই তাহলে 45 ডিগ্রি হবে প্লাস থিটা হবে, অর্থাৎ এইটুকু মানে যা এইটুকু একই কথা, বোঝা গেল কথাটা। এবার এখানে যা আছে আমি তাই লিখে নিচ্ছি, কস 45 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এই পুরোটাকে আমি থিটা ধরবো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি আমরা জানি, কস থিটা। থিটা কত আছে, 45 ডিগ্রি মাইনাস থিটা, আর মাইনাস এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, কস 45 ডিগ্রি মাইনাস থিটা। তো দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে এটা কী হয়ে যাবে, বা বিয়োগ করে দিলে কী আসবে, শূন্য আসবে, এটাই হবে অ্যান্সার। দেখো 6-এর দাগে আছে দুই ধরনের ওঝাইবের ছেদবিন্দুর ভুজকে কি বলে। এটা তোমরা সকলেই ওঝাইব করেছো, সেখানে ক্ষুদ্রতর সূচক ওঝাইব এবং বৃহত্তর সূচক ওঝাইবের যে ছেদবিন্দুর সেই ভুজটা সেটাকে আমরা কি বলি, মধ্যমা বলি। তাহলে এটার অ্যান্সার আসবে মধ্যমা, মধ্যমা। 3-এর 1-এর দাগে আছে বার্ষিক একই সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয়, এই কথাটা সত্য হবে, তোমরা সত্য লিখে দেবে, ঠিক আছে। দেখো 3-এর 2-এর দাগে বলেছে কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত সর্বদা 1:1 হবে। তাহলে এই কথাটা সত্য কিনা মিথ্যা সেটা আমরা কিভাবে বুঝবো। দেখো বলেছে কোনো অনুপাত, তাহলে আমরা প্রথমে ধরি অনুপাতটা ধরে নিচ্ছি, ধরি অনুপাতটা হলো a:b, ঠিক আছে। তাহলে অনুপাতটা ধরে নিলাম a:b, তো আমরা এখানে লিখে নিচ্ছি, ধরি অনুপাতটি হলো সমান সমান a:b ধরে নিলাম। এবার বলছে তার ব্যস্ত অনুপাত, মানে এই অনুপাতের ব্যস্ত অনুপাত, তাহলে আমরা লিখবো যে অনুপাতটির ব্যস্ত অনুপাত অনুপাতটির ব্যস্ত অনুপাত কি হবে বলতো, এই পূর্ব পদটা উত্তর পদে চলে যাবে, উত্তর পদটা পূর্ব পদে চলে আসবে, অর্থাৎ উল্টো হবে, b:a হবে। বলেছে কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাত মানে এই দুটোর যৌগিক অনুপাত, তাহলে আমরা এই দুটো যৌগিক অনুপাত বের করব, সুতরাং লিখব অনুপাত ও তার ব্যস্ত
অনুপাতের যৌগিক অনুপাত সমান সমান কি হবে? যৌগিক অনুপাত মানে পূর্বপদ গুণ হবে, ইস্টু উত্তরপদ গুণ হবে। তাহলে সমান সমান গুণ করে দিলে কি আসবে? এবি ইস্টু এখানেও গুণ হয়ে গেলে এবি আসবে, এবি কাটা যাবে, তাহলে এখানে 1:1। তার মানে এই কথাটা কি হবে? এই কথাটা সত্য হবে। ঠিক আছে, দেখো তিনে বলেছে একটি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকে। এই কথাটা সত্য। তোমরা যেখানে পরিবৃত্ত করেছো সেখানে যে দেখেছো যে যদি সেটা স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে সেই পরিকেন্দ্রটা কিন্তু কী হচ্ছে? ত্রিভুজের বাইরে হচ্ছে কিন্তু। তার মানে এটা কি হবে? সত্য হবে। দেখো 4 দাগে বলেছে একটি উল্লম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে। এই একটা আমি উল্লম্ব দণ্ড এঁকে নিলাম, এর ছায়ার দৈর্ঘ্যটা এখানে পড়বে। তাহলে বলেছে একটি উল্লম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য মানে এই যে ছায়ার দৈর্ঘ্যটা তার উচ্চতা √3 গুণ, তার মানে উচ্চতাটা যা হবে তার √3 গুণ হবে। তাহলে আমরা এখানে উচ্চতাটাকে ধরে নিচ্ছি যে ধরি কমা উচ্চতা দণ্ডটির উচ্চতা সমান সমান এই ধরে নিলাম। ঠিক আছে, দণ্ডটার উচ্চতা কি ধরে নিলাম? এইচ ধরে নিলাম, এইচ একক। তাহলে দণ্ডটার উচ্চতা যদি এইচ একক হয় তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কি হবে? দণ্ডটির ছায়ার দৈর্ঘ্য হবে তার উচ্চতা √3 গুণ। তাহলে উচ্চতাটা এইচ তার কি হবে? √3 গুণ হবে, এত একক হবে। বোঝা গেল? এবার বলেছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হবে। তাহলে এই যে সূর্যের উন্নতি কোণটা, এখানে যদি একটা সূর্য থাকে, এই সূর্যের উন্নতি কোণটা এখানে কি 60 ডিগ্রি হবে? মানে থিটাটা কি 60 ডিগ্রি হবে কোণটা? তো আমরা দেখছি, আমরা এটাকে আমরা এ বি সি একটা ত্রিভুজ হিসাবে ধরে নিচ্ছি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। তাহলে লিখব সুতরাং সমকোণী ত্রিভুজ এ সি বি থেকে পাই। তাহলে এখানে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, মানে এখানে অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে কি না সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে লম্বটা কোনটা? লম্ব হলো এ বি, আর ভূমি কোনটা? ভূমি হলো বিসি। তাহলে লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি? ট্যান থিটা। তাহলে এই কোণটা তো আমরা জানি না কত হবে, সেটা আমরা বের করে নেব। তাহলে এবির মানটা এখানে এবি মানে এই যে এটা উচ্চতাটাকে আমরা কি ধরেছিলাম? পুরো উচ্চতাটাকে আমরা ধরেছিলাম এইচ ধরেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আসবে এইচ বাই বিসি মানে আমরা ধরেছিলাম এই যে ছায়ার দৈর্ঘ্যটা কি হয়েছে? উচ্চতা √3 গুণ, তার মানে এটা হবে √3 এইচ হবে, √3 এইচ সমান সমান ট্যান থিটা। এবার দেখো এখানে এইচ আর এইচ কেটে দিচ্ছি, তাহলে এখানে আসবে ওপরে আসবে 1, নিচে হবে √3 সমান সমান ট্যান থিটা। বা তাহলে 1/√3 মানে কি? আমরা ট্যান কত ডিগ্রি মান জানি? আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3, তাহলে সমান সমান ট্যান থিটা হবে। এবার ট্যান মনে মনে যদি কেটে দিই তাহলে 30 ডিগ্রি সমান সমান কি আসবে? থিটা। অর্থাৎ সুতরাং থিটার মান আসবে 30 ডিগ্রি, অর্থাৎ সূর্যের যে উন্নতি কোণটা সেই উন্নতি কোণটা আসবে 30 ডিগ্রি, কিন্তু এখানে বলেছে কত? 60 ডিগ্রি। তার মানে এই কথাটা মিথ্যে হবে। ঠিক আছে, দেখো 3-5 আছে এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা 3টি। এটা কিন্তু ভুল হবে, কারণ এক মুখ খোলা একটা ফাঁপা চোঙের তল সংখ্যা হবে 2টি। একটা হবে বক্রতল আর আরেকটি হবে সমতল। তাহলে একটা এক মুখ খোলা ফাঁপা চোঙের তল সংখ্যা হবে 2টো, একটা হবে বক্রতল আর একটা হবে সমতল। তাহলে এই কথাটা এখানে মিথ্যে দেওয়া আছে। দেখো 6 দাগে আছে A1 A2 A3 A4 A5 এর গড় 20 হলে। তাহলে এখানে A1 আছে, A2 আছে, A3 আছে, A4 আছে, A5 আছে। এর গড়টা কত বলেছে? এর গড় বলেছে 20, মানে 20টা হলো বইয়ের হিসেবে। তাহলে আমরা প্রথমে এই সবগুলোর গড় বের করে নেব। তাহলে এত এর গড় সমান সমান, গড় মানে কি বলতো? এই সবগুলোকে আমরা যোগ করব, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 সবগুলোকে যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করবো। মনে করো 1 2 3 4 5, অর্থাৎ 5টা সংখ্যা, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। ঠিক আছে,
তাহলে A1 A2 A3 A4 A5 এর গড়টা কত হলো? এটা কার হিসেবে? এটা আমরা বের করলাম, মানে আমাদের হিসেবে। আর বইয়ের হিসেবে কত দেওয়া আছে? এর গড়টা কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন অনুসারে, তাহলে আমাদের হিসেবে গড় হলো এটা লিখে নিচ্ছি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 বাই 5 সমান সমান বইয়ে এর গড়টা কত দেওয়া আছে? গড়টা দেওয়া আছে 20 দেওয়া আছে। তাহলে 20 এখানে সমান করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। তাহলে দেখো এখানে হবে A1 প্লাস A2 প্লাস হবে A3 প্লাস হবে A4 প্লাস A5 সমান সমান এই দিকে যদি গুণ করি, মানে এটা নিচে মানে 1 আছে, এই দিকে কোনাকুনি গুণ করলে একের সাথে এটাই হবে, সেজন্য আমি এটাই লিখেছি। আর এই দিকে গুণ করলে 20 সঙ্গে কত আসবে? 100 হবে, ঠিক আছে। এবার আমাদের বের করতে বলেছে যে A1 প্লাস 1 A2 প্লাস 2 A3 প্লাস 3 A4 প্লাস 4 A5 প্লাস 5 এর গড় 23 হবে। তাহলে 23টা সত্য কিনা মিথ্যা এটা আমরা বোঝার জন্য প্রথমে এই প্রশ্নটা তুলে নেব। দেখো A1 প্লাস 1 A2 প্লাস 2 A3 প্লাস 3 A4 প্লাস 4 A5 প্লাস 5 এটা তুলে নিলাম, ঠিক আছে। তাহলে এর গড়টা আমরা প্রথমে বের করে নেব। তাহলে লিখে নেব যে এখানে লিখে নিচ্ছি এর গড়। তাহলে এর গড়টা কী হবে? গড় বলেছিলাম আমি তোমাদেরকে সবগুলো যোগ করতে হবে, তাহলে সবগুলো যোগ করে দিচ্ছি। A5 প্লাস 5, তাহলে সবগুলো যোগ করে দিলাম। যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে কমার আগে দেখো এইটুকু মানে একটা সংখ্যা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 5টা সংখ্যা মানে 5 দিয়ে ভাগ করতে হবে। এবার ওপরে লক্ষ্য করে দেখো আমরা A1 A2 A3 এগুলোকে কমন নেব। তাহলে নিয়ে নিচ্ছি A1 A2, মানে A1 A2 A3 এগুলোকে একসঙ্গে রাখবো, A3 A4 A5 প্লাস, এবার দেখো এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেবো। 5 4 হবে 9, 9 আর 3 হবে 12, 12 আর 2 হবে 14, আর 1 15, তাহলে 15/5 সমান সমান দেখো A1 প্লাস A2 প্লাস A3 A প্লাস A4 প্লাস A5 এর মানটা দেখো আমরা এখানে বের করে নিয়েছিলাম। এর মানটা কত? এর মানটা ছিল 100। তাহলে আমরা এখানে 100 বসিয়ে দিচ্ছি, যোগ আছে কত? 15, বাই কত আছে? 5। তাহলে 100 আর 15, এর পরের লাইনটা আমি ওপরে করছি। তো দেখো এর পরের লাইনটা আমি ওপরে করছি সমান সমান, তাহলে 100 আর 15 যদি আমরা যোগ করি হবে 115 বাই হবে 5, তাহলে 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 দুগুণে 10 11, মানে 15 হবে, 3 5 15, অর্থাৎ কত আসবে? 23 আসবে। তাহলে এই সংখ্যাগুলো অর্থাৎ A1 প্লাস 1 A2 প্লাস 2 A3 প্লাস 3 A4 প্লাস 4 A5 প্লাস 5 এর গড়টা তাহলে কত আসবে? 23 হবে। এখানে কত দেওয়া আছে? 23ই দেওয়া আছে, তার মানে এটা সত্য হবে। বোঝা গেল? দেখো 4-এর রোমান সংখ্যা 1-এ বলেছে এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, মানে এ আর বি একটা ব্যবসা করে যেখান থেকে লাভ হয়, মোট লাভ হয় 1050 টাকা। যদি এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হয়, তবে বি এর মূলধন কত? দেখো এ আর বি দুজনে মিলে একটা ব্যবসা করে যেখানে মোট লাভ হয় 1050 টাকা। সেখান থেকে বলে দিয়েছে যে এই লাভে 1050 টাকা থেকে এ 630 টাকা পায়, ঠিক আছে। এবং এ এ এ এই ব্যবসাটাতে কত টাকা দিয়েছিল সেটাও বলা আছে। এই ব্যবসাটাতে দিয়েছিল 9000 টাকা। এখানে বলেছে যে বি ওই ব্যবসাটাতে কত টাকা দিয়েছিল, ঠিক আছে। তো আমরা সব থেকে সোজা যেটা সেই নিয়মটাই করব। তো প্রথমেই ধরে নেব, ধরি কমা বি এর মূলধন, ধরি কমা বি এর মূলধন সমান সমান এক্স টাকা, ঠিক আছে। বি এর মূলধন আমি এক্স টাকা ধরে নিলাম। তাহলে এখানে দেখো আমরা এখন লিখে নেব যে লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, যেহেতু লাভ হয়েছে তাই আমরা লভ্যাংশ অনুসারে লিখবো। আর যদি লস হয়ে যেত মানে ক্ষতি হয়ে যেত তাহলে লিখতাম লোকসান অনুসারে। তো তাহলে লিখবো আমরা যেহেতু লাভ হয়েছে লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কমা, তাহলে কে কে আছে এখানে? এ আছে আর বি আছে। তাহলে এর মূলধনটা কত বলো তো? এর মূলধন বলে দিয়েছে এখানে 9000 টাকা,
আর বি এর মূলধনটা কত এক্স টাকা। তাহলে এই দুটো মূলধনটা কি হবে, যেহেতু কাটাকাটি যাবে না তাই যোগ করব আমরা, তাহলে এত টাকা। তাহলে ওই ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল 1050 টাকা। তাহলে লিখবো যে 1050 টাকা লাভে কমা আমরা কার মূলধনটা বার করবো বলো তো, না কার লাভটা বার করবো বলো তো, আমরা বি এর লাভ বের করবো না এর লাভ বার করবো সেটা বলো। দেখো তাহলে 1050 টাকা লাভে আমরা কার লাভটা বের করব, আমরা এর লাভটাই বের করব। কেন বলো তো, কারণ এখানে এর লভ্যাংশ মানে লাভের পরিমাণটা বলা আছে, মানে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই বের করবে, কিন্তু আমাদের চেয়েছে বি এর মূলধন কত, আমরা সেটার দিকে নজর না দিয়ে বইয়ে যেটা থাকবে সেটাই বের করব। এখানে যেহেতু এর লাভ দেওয়া আছে মানে লভ্যাংশটা দেওয়া আছে, তাই আমরাও এর লাভটা বের করব। তাহলে লিখে দিচ্ছি এর লাভ সমান সমান, সব সময় মনে রাখবে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা বের করবে, আর যেটা বের করতে বলেছি সেটা অটোমেটিক বেরিয়ে যাবে। দেখো কিভাবে বেরোচ্ছে, দেখো এর লাভটা সোজাসুজি কত আছে 9000 বাই টোটাল যোগফলটা কি আছে 9000 যোগ এক্স ইন্টু মোট লাভ। তাহলে মোট লাভ কত টাকা ছিল 1050 টাকা, এই টাকাটা হলো এর লাভ। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখব আমাদের হিসেবে এর লাভ হলো 9000 বাই 9000 যোগ এক্স গুণন 1050 টাকা এটা। আর বইয়ে দিয়ে দিয়েছে যে এর লাভ দিয়েছে 630 টাকা, তাহলে এটার সঙ্গে সমান করে দেবো। আমাদের হিসেবে এর লাভ হলো এটা আর বইয়ের হিসেবে এর লাভ হলো 630 টাকা, তাহলে এটার সঙ্গে সমান করে দিলাম। বা এবার আমরা কি করব, এখানে 900 লিখব, না সরি 9000 লিখব বাই 9000 যোগ এক্স লিখবো, আর এটা গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 630 বাই কি আসবে 1050। আমরা এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম। এবার এটাকে আমরা 3 দিয়ে কেটে ছোট করে দিচ্ছি, 3 দুগুণে 6 3 অক্ষে 3, এটাকে 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 তিরিক্ষা 9 3 পাঁচা 15। আবার এটা 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে হবে 3 7 21, আর 7 দিয়ে হবে 5 7 35। তাহলে ওপরে হলো 3 নিচে হলো 5। আমরা এবার এক্সের দিকে গুণ করব, মানে এই দিকে গুণ করব। তাহলে 3 দিয়ে যদি 9000কে গুণ করি তাহলে হবে 3 নং 27, মানে 27000 যোগ 3 দিয়ে এক্সকে গুণ করলে হবে 3x সমান সমান 5 দিয়ে 9000কে গুণ করলে আসবে 5 নং 45 আসবে। তাহলে 45 3টা শূন্য আসবে মানে 45,000, বা 3x সমান সমান হবে 45,000 মাইনাস আসবে 27,000। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, ওপরে করছি, দেখো বা তাহলে আমরা এখানে লিখব 3x সমান সমান, এখানে আছে 45,000 থেকে 27,000 বিয়োগ করলে কত আসবে, তাহলে আমরা এখানে বিয়োগটা এখানে করে নিচ্ছি। 45,000 এর থেকে 27,000 আমরা মাইনাস করে দেবো, 0 0 0, 15 থেকে 7 গেলে হবে 8, হাতে থাকবে 1, তার মানে হবে 18,000। তাহলে লিখে নিচ্ছি এখানে 18,000। তাহলে বা এখান থেকে এক্স এর মান বের করবো, এক্স সমান সমান 18,000 বাই 3, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 6 18, আর এখানে 3টা শূন্য আসবে, অর্থাৎ বা এক্স সমান সমান হবে 6,000। অর্থাৎ ওই ব্যবসায় এক্স 6,000 টাকা দিয়েছিল, সরি ওই এক্স বলতে কাকে ধরেছিলাম জানি, এক্স বলতে আমরা বি এর মূলধনটা ধরেছিলাম। তাহলে বি এর মূলধন ধরেছিলাম এক্স টাকা, তাহলে বি ওই ব্যবসা কত টাকা দিয়েছিল 6,000 টাকা দিয়েছিল, এটাই হলো বি এর মূলধন। তাহলে দেখলে কিভাবে অঙ্কটা করলাম, আমরা কিন্তু এখানে সমান করলাম এর লাভের সঙ্গে সমান করে দিলাম। এটাই নিয়ম, বইয়ে যেটা দেওয়া থাকবে সেটা তোমরা বের করবে। যেরকম মনে করো শঙ্কু যদি কোনো একটা অঙ্ক থাকে বা গোলকের, মনে করো শঙ্কুর আয়তনটা দেওয়া আছে, তখন তোমরা কি করো, তোমরাও শঙ্কুর আয়তনটা বের করো, তারপর প্রশ্ন অনুসারে সেটার সঙ্গে সমান করে দাও, তাহলে অ্যান্সারটা অটোমেটিক হয়ে যায়। ঠিক সেই রকমই এখানে এর লাভটা দেওয়া আছে, আমিও এর লাভটা বের করে দিলাম, কিন্তু অটোমেটিক দেখো এক্স মানে ওই বি এর মূলধনটা বেরিয়ে গেলো, এটা অটোমেটিক অ্যান্সার হয়ে যায়। বোঝা গেল? 4-2 দাগেটা দেখো কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। প্রথমে দেখো একটা কমা দেওয়া আছে, দ্বিগুণ হলে বলার পরে দেখো একটা কমা দেওয়া আছে, তাহলে এই কমার আগে যতটুকু আছে ততটুকু আগে পড়ে কোশ্চেনটা সলভ করব, তারপর কত বছরে 4 গুণ হবে সেটা বের করব। ঠিক আছে, তো দেখো প্রশ্নটা আমরা আবার পড়বো। বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, কিছু টাকা মানে
আসলটাকে এখানে বলা নেই, তার মানে আসলটাকে আমরা এক্স টাকা ধরে নেব। তাহলে এখানে ধরে নিচ্ছি ধরি কমা আসল পি সমান সমান এক্স টাকা। তাহলে আসলটা কি ধরলাম, এক্স টাকা ধরলাম। তারপর দেখো কি বলেছে, সময় নিচে বলা আছে সময় এন সমান সমান, যেহেতু চক্রবৃদ্ধি সুদের এখানে অঙ্ক, তাই সময়টাকে আমরা এন দিয়ে লিখলাম। যদি সরল সুদ হতো তাহলে সময়কে টি দিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে সময় সমান সমান এন বছরই দেওয়া আছে। এবার বলেছে দ্বিগুণ হলে, দ্বিগুণ মানে কি বলতো, সমূল চক্রবৃদ্ধি। তাহলে লিখবো যে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আসলটা কত টাকা আছে, এক্স টাকা, তাহলে সেটা দ্বিগুণ হলে কি হবে, 2x টাকা হবে। তাহলে এই 2x টাকা হবে কি, সমূল চক্রবৃদ্ধি হবে। এবার আমরা কি লিখবো, যে বার্ষিক সুদের হার, এটা আমাদের কিন্তু এখানে বলা নেই, ঠিক আছে। তো বার্ষিক সুদের হারটা এখানে বলা নেই, তো আমরা এখানে সূত্র দেবো। সুতরাং আমরা জানি এখানে সূত্রটা দিয়ে দিচ্ছি, এ সমান সমান পি 1+r/100 পাওয়ারে এন। এখানে মানটা বসিয়ে দেবো, এর জায়গায় মান বসাবো 2x। এটাকে সমূল চক্রবৃদ্ধি যেটা আছে এটাকে আমরা এ দিয়ে লিখি, ঠিক আছে, এ সমান সমান 2x। তাহলে 2x সমান সমান পি এর মান এখানে x আছে, এখানে 1+r, আর এর কোনো মান নেই তাই আরই থাকবে, বাই 100 পাওয়ারে এন। এন এর মান দেখো এনই আছে, ঠিক আছে। বা এখান থেকে আমরা এক্সটাকে ও পাশে নিয়ে যাবো, তাহলে এক্সটা গুণ আকারে আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু 1+r/100 পাওয়ারে হবে এন বাই এক্স। তাহলে এক্স এক্স কেটে যাবে, বা 2 সমান সমান হবে 1+r/100 পাওয়ারে হবে এন। তাহলে এখান থেকে আমরা 2 এর একটা মান বের করে নিলাম, ঠিক আছে। এবার আমরা কমার পরেরটা সলভ করব। বলেছে কত বছরে 4 গুণ হবে। কি 4 গুণ হওয়ার কথা বলেছে, এই যে এই আসলটা সেটা 4 গুণ হওয়ার কথা বলেছে। তাহলে আমরা লিখব আবার ধরি এক্স বছরে, এক্স তো এখানে ব্যবহার করাই আছে, আমরা লিখে নিচ্ছি যে কোনো কিছু একটা তোমরা ধরে নাও, তোমরা ওয়াই ধরে নাও, যে ওয়াই বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। তাহলে তোমাদের তো বলেই দিলাম যে কি 4 গুণ হওয়ার কথা বলছে, এই আসলটা। তার মানে এখানে আসল এক্স টাকাই থাকবে। তো আমরা এখানে লিখে নিচ্ছি আসল পি সমান সমান এক্স টাকা, তার মানে আসল এক্স টাকাই থাকবে। এবার এখানে বলেছে ওয়াই বছর, তাহলে সময়টা তো এখানে ওয়াই বছর, আর 4 গুণ মানে কি, সমূল চক্রবৃদ্ধিটা 4 গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে সমূল চক্রবৃদ্ধিটা লিখে নেব, সমূল চক্রবৃদ্ধি, যেটাকে আমরা এ দিয়ে লিখব, সমান সমান হবে 4x, হবে 4 গুণ হলে হবে 4x টাকা, ঠিক আছে। এবার আমরা আবার সূত্র দিয়ে দিব, এই সূত্রটা দেব, এ সমান সমান পি 1+r/100 পাওয়ারে হবে এন। আমরা এই সূত্রটা বসিয়ে এখানে করব। তো দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে না, তাই আমি এটাকে মুছে ওপরে লিখছি, ঠিক আছে। ওপরে আমি সূত্রটা লিখে নিচ্ছি। তাহলে আমরা সূত্রটা কি দিব, এ সমান সমান পি 1+r/100 পাওয়ারে এন, এই সূত্রটা দেবো। তাহলে এখানে এ এর মান কত আছে, এ হলো 4x আছে, তাহলে 4x সমান সমান পি মানে আসলটা এখানে কত, এক্স টাকাই আছে, 1+r/r, আরই আসবে, r/100 পাওয়ারে এন, মানে সময়টা এখন আমরা কত ধরেছি, সময়টা ওয়াই বছর ধরেছি, তাই এন এর মান এখানে ওয়াই আসবে, ঠিক আছে, বোঝা গেল। এখানে আমরা সময়টা এখন কত আসবে, সময় এন সমান সমান এখন ওয়াই বছর হবে। তাহলে দেখো আমরা এখানে এই এক্সটাকে আমরা ওপাশে নিয়ে নেব, তাহলে কি হবে, 4 সমান সমান এক্স, এখানে যা আছে 1+r/100 পাওয়ারে হবে ওয়াই বাই এক্স হবে, এই এক্স এক্স কেটে যাবে, বা 4 সমান সমান হবে, 4 সমান সমান কী হবে, 1+r/100 পাওয়ারে হবে ওয়াই, ঠিক আছে। এবার আমরা একটু বুদ্ধি করে করব, দেখো এবার দেখো এর পরের লাইনটা আমরা 4টাকে এভাবে লিখতে পারি না, 2 × 2
অর্থাৎ আমরা একবারে লিখে নিচ্ছি 4কে আমরা লিখতে পারি 2-এর মাথায় স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি 2 স্কোয়ার মানে 4। আর এখানে যা আছে আমরা তাই লিখে নেব 1 প্লাস r/100 পাওয়ারে y। বা এবার এই যে 2 আছে, 2-এর জায়গায় এই 2-এর যে মানটা আছে এই মানটা এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে 2-এর মানটা কি আছে 1 প্লাস কি আছে r/100 পাওয়ারে কি আছে n, তাহলে n দিলাম। এবার এখানে 2-এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। এবার দেখো আবার পাওয়ারে একটা কিন্তু কি আছে স্কোয়ার আছে, তাই সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ারটা দিয়ে দিলাম সমান সমান। এখানে যা আছে তাই হবে 1 প্লাস r/100 পাওয়ারে y। এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো এই স্কোয়ারটা মাথায় চলে আসবে, তার মানে এখানে কি আসবে 1 প্লাস r/100 পাওয়ারে আসবে 2n সমান সমান এখানে যা আছে 1 প্লাস r/100 পাওয়ারে হবে y। তাহলে 1 প্লাস r/100 এখানে 1 প্লাস r/100 আছে, এটা মনে মনে যদি কেটে দিই তাহলে পাওয়ার দুটো সমান আসবে, তাহলে 2n সমান সমান কি আসবে y আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, সুতরাং y সমান সমান কী লিখবো 2n লিখবো। অর্থাৎ আমরা লিখেছিলাম যে y বছরে 4 গুণ হবে, তাহলে কত বছরে 4 গুণ হবে সেটা আসলটা 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে, দেখো 4-এর 3-এর দাগে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স। আমি সমীকরণটা তুলে নিচ্ছি, কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান দেওয়া আছে কে ইন্টু 2x মাইনাস 1। তাহলে সমীকরণটা তুলে নিলাম। বলেছে এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত। তাহলে এখানে যে এই বীজদ্বয়ের সমষ্টিটা কত বলা আছে শূন্য বলা আছে, তার মানে বইয়ের হিসেবে বীজদ্বয়ের সমষ্টিটা হবে শূন্য। আর আমরা এই বীজদ্বয় এই যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টিটা বের করে নেব। তোমাদের আমি আগেই বলেছিলাম যে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা বের করব। এই বইয়ে এখানে দেওয়া আছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে আমরা কি বের করব এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি বের করব, যেটা আসবে সেটা শূন্যের সঙ্গে সমান করে দেবো। তো দেখো আমরা কিভাবে, প্রথমে আমরা এটাকে সমীকরণটাকে সাজিয়ে নিই। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান এখানে গুণ করে দিলে আসবে 2kx মাইনাস কে, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাসটাই পাশে আসলে মাইনাস 2kx হবে, মাইনাসটাই পাশে আসলে প্লাস কে হবে সমান সমান 0 হবে। বা এক্স স্কোয়ার মাইনাস আমরা এখান থেকে এক্স কমন নেব, আমরা এই আকারে সমীকরণটাকে আনবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণ আকারে নিয়ে আসবো এটাকে। তাহলে আমাদের এখান থেকে একটা এক্স, এখানে দুটো এক্স আছে, তার মানে একটা এক্স কমন নিতে হবে। যদি আমরা একটা এক্স কমন নেই তাহলে আসবে 1 মাইনাসে মাইনাসে আসবে প্লাস 2k। এবার তোমরা যদি গুণ করে দাও এক্স অক্ষে হবে এক্স মাইনাসে প্লাস মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করলে আসবে 2kx, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, প্লাস কে সমান সমান হলো 0। তাহলে দেখো এটা কিন্তু এই সমীকরণ আকারে চলে আসলো। এখানে এ বলতে হবে এক্স স্কোয়ারের সহগ, মানে এখানে এ বলতে আসবে 1, বি বলতে আসবে বি বলতে হবে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগটা কি আছে মাইনাস চিহ্ন হবে, আর এই পুরোটা 1 প্লাস 2k এটা। আর সি কি হবে, সি হবে সমীকরণটা ধ্রুবক পদ, তার মানে কত হবে কে হবে। বোঝা গেল, এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে এ এটা হবে, বি এটা হবে, সি এটা হবে। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব। লিখবো যে ধরি কমা 1 নং সমীকরণের বীজ দুটি, 1 নং সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তাহলে এই যে 1 নং সমীকরণ এই সমীকরণে বীজ দুটি ধরে নিলাম আলফা ও বিটা। তাহলে আমরা কি বের করব বীজদ্বয়ের যোগফলটা বের করব, কারণ বীজদ্বয়ের সমষ্টিটাই বইয়ে দেওয়া আছে। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্রটা কি হবে মাইনাস বি বাই এ, তাহলে সমান সমান মাইনাস বি কত, বিটা এখানে বের করে নিয়েছিলাম মাইনাস মাইনাস 1 প্লাস কি হবে 2k এটা। এ কি হবে এ এখানে আছে 1 মানে এক্স স্কোয়ার সহগ কত আছে 1, তার মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর এটাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে এটাই আসবে। তাহলে আমাদের হিসেবে বীজদ্বয়ের সমষ্টি আসলো 1 প্লাস 2k। তাহলে লিখবো আমরা প্রশ্ন অনুসারে আমাদের হিসেবে বীজদ্বয়ের সমষ্টি আসলো 1 প্লাস 2k, আর বইয়ে আছে এটা শূন্য দেওয়া আছে বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করে নেব, 2k সমান সমান প্লাস 1টাই পাশে আসলে মাইনাস 1 হবে, বা কে সমান সমান আসবে মাইনাস 1/2। তাহলে আমাদের কে এর মানটা কি আসবে মাইনাস 1/2 আসবে। আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা এখানে নেই। এরপরে দেখো 4-এর দাগের প্রশ্নটা আছে এক্স সমান সমান 5 প্লাস 2√6 হলে √x প্লাস 1/√x ইকুয়াল টু কত হবে। দেখো আমরা প্রথমে এখান থেকে এক্স এর মানটা যা আছে
সেটা থেকে আমরা অনন্যকটা বের করব, মানে 1/x এর মানটা বের করব। তাহলে 1/x মানে কি হবে, এর উল্টোটা হবে অনন্যক, অর্থাৎ 5 - 2√6 হবে। ঠিক আছে, এটা হলো 1/x এর মান। তো যদি বলো কিভাবে বের করলাম, তাহলে এখানে দেখো দেখিয়ে দিচ্ছি। 1/x সমান সমান 1/x, x এর মানটা কত, 5 + 2√6। তাহলে এখানে যে সংখ্যাটা আছে আমরা হরের কোঅর্ডিনেশন করব। তাহলে এখানে যে সংখ্যাটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তাহলে এখানে হবে 5 - 2√6। তাহলে এখানেও আমরা গুণ করব 5 - 2√6 সমান সমান, মানে হরের কোঅর্ডিনেশন করব। তাহলে a + b ইন্টু a - b এর সূত্র পড়বে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস c আসবে, b স্কোয়ার, b বলতে 2√6 আছে, এই পুরোটার মাথায় স্কোয়ার আর ওপরে 1 দিয়ে গুণ করলে এটাই আসবে 5 - 2 যা আছে 6। তাহলে ওপরে যা আছে তাই হবে, আর নিচে 5 স্কোয়ার মানে কত আসবে 25, মাইনাস 2 স্কোয়ার মানে কত 4, আর এই স্কোয়ারটা রুট ওভারটাকে তুলে দিলে আসবে 6, তাহলে 4 6 কত আসবে 24 আসবে, সমান সমান 5 - 2√6। এর 25 থেকে যদি 24 চলে যায় তাহলে কত আসবে 1, 1 দিয়ে ভাগ করলে আসবে 5 - 2√6। বোঝা গেল যে 1/x এর মান হলো 5 - 2√6। তাহলে এবার আমরা এখানে একটু বুদ্ধি করব, আমরা একটু বুদ্ধি করে সূত্র প্রয়োগ করব। যে আমরা জানি কি সূত্র দিব জানো, আমরা জানি লিখবো যে x প্লাস 1/x রুট ওভার দিব, এটার মাথায় দিব, মানে √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এই সূত্রটা দেবো যে a প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্রটা কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, এই সূত্রটা হয়। তো এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a বলতে এখানে √x a স্কোয়ার প্লাস 2a, a বলতে এখানে হলো x √x, b বলতে 1/√x প্লাস বি স্কোয়ার, বলতে 1/√x তার হোল স্কোয়ার। বোঝা গেল। এবার বা পাশে এখানে যা আছে তাই লিখবো, √x প্লাস 1/√x পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান, এই স্কোয়ারটা রুট ওভারটাকে তুলে দিবে, তাহলে এখানে x থাকবে আর এটা কেটে যাবে, তাহলে এখানে 2 অক্ষে 2 যোগ, এখানে আসবে 1 স্কোয়ার মানে 1, আর এই স্কোয়ারটা রুট ওভারটাকে তুলে দিলে হবে x। আবার একই রকমভাবে এখানে বা পাশে যা আছে আমরা তাই লিখে নেব, x প্লাস 1/√x পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান, এটা আর এটাকে আমরা একসঙ্গে রাখবো, x প্লাস 1/x প্লাস 2 সমান সমান, বা পাশে যা আছে তাই লিখে দেবো, x প্লাস 1/√x সমান সমান। দেখো x এর মান কত, x এর মান হলো 5 প্লাস 2√6, এটা হলো x এর মান, এখানে 5 প্লাস 2√6 প্লাস চিহ্ন দেওয়া আছে 1/x, 1/x এর মানটা কত 5 - 2√6, তারপরে আর কি আছে প্লাস 2 আছে, মানে x এর জায়গায় x এর মানটা বসালাম, 1/x এর জায়গায় 1/x এর মান বসালাম, তারপর আছে প্লাস 2। এবার দেখো এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, অর্থাৎ কেটে যাবে, আর এখানে যা আছে আমরা তাই দিব, এক্স সরি এগুলো এক্স না, এটা √x, এটাও √x, এখানে √x, মানে বা পাশে যা আছে আমরা তাই রাখবো, 1/√x পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান 5 আর 5 যোগ করলে আসবে 10, 10 আর 2 যদি আমরা যোগ করি হবে 12, তাহলে বা √x প্লাস 1/√x স্কোয়ার উঠে গেলে কি হবে √, হবে √12, বা √x প্লাস 1/√x সমান সমান 12টাকে আমরা এভাবে লিখতে পারি, কীভাবে লিখতে পারি, 3 4 12, অর্থাৎ 4-এর বর্গমূলটা কত হয় 2 হবে, কিন্তু 3-এর বর্গমূল হবে না, তাই এটা √এর ভেতরেই থাকবে, তাহলে হবে 2√3। আমাদের এটাই বলেছিল √x প্লাস 1/√x এর মান কত, তাহলে কত হবে 2√3 হবে। দেখো এরপরে 4-এর 5-এর দাগে বলেছে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABC সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে একটা ABC ত্রিভুজ আঁকবো, যার কোনটা হবে অ্যাঙ্গেল B, কোনটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে নাম দিচ্ছি A, এটাকে B, এটাকে C, তাহলে এই কোনটা হলো কত 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কি বলেছে যে BD লম্ব AC, মানে BD AC এর ওপর লম্ব, তাহলে এখান থেকে আমি একটা BD টানছি, মানে এটা হলো D, এই বিডিটা হলো কি AC এর ওপর লম্ব। ঠিক আছে, এবার বলেছে AB সমান সমান 5 সেমি, তাহলে এখান থেকে এইটুকু অর্থাৎ AB এর মানটা দেওয়া আছে এখানে কত 5 সেমি, এটা দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে BC সমান সমান 12 সেমি, অর্থাৎ এখান থেকে এটা দেওয়া আছে 12 সেমি, এটা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে BD কত, BD মানে এটা বের করতে বলছে কত। তাহলে দেখো আমরা যেহেতু এখানে জেনে নিলাম যে এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ অ্যাঙ্গেল ABC সমান সমান 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে
আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি বিপরীত বাহুটা কি এসি আছে, মানে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করব, অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে এবি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হলো বিসি। ঠিক আছে, বা এখান থেকে আমরা এসি স্কোয়ারের মানটা বের করে নেব। এবির মানটা কত আছে 5, এর মাথা স্কোয়ার আসবে, আর বিসির মান কত আছে 12, এর মাথা স্কোয়ার আসবে, বা এসি স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার মানে আসবে 25, আর 12 স্কোয়ার মানে আসবে 144, বা এসি স্কোয়ার সমান সমান যদি যোগ করে দিই আসবে 169, বা এসি স্কোয়ার উঠলে রুট ওভার হবে 169, বা এসি সমান সমান 169-এর বর্গমূল হলো 13। অর্থাৎ এসি মানে এই পুরোটা এখান থেকে এই পুরোটা এই পর্যন্ত এসির মানটা এখানে কত বেরিয়ে গেল 13 সেমি, এটা বেরিয়ে গেল। এবার আমরা এখান থেকে একটা সূত্র প্রয়োগ করব। আমরা যেহেতু এখানে দেখলাম যে বিডিটা কার ওপর লম্ব, এসির ওপর লম্ব, অর্থাৎ এটা আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কী হবে সদৃশ হবে। তাহলে সদৃশতার সূত্র থেকে আমরা বের করে নেব। আমি এখান থেকে এটুকু মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সদৃশ, তাই আমরা এখানে বলতে পারি যে এবি স্কোয়ার সমান সমান হবে, এবি স্কোয়ার হবে এডি গুণন এসি। ঠিক আছে, তাহলে এবির মানটা কত, এবির মানটা আমরা বের করে নিয়েছিলাম, কত ছিল এবির মানটা 5, এখানে 5 ছিল, বইয়ে দেওয়াই ছিল। আর এডির মানটা কিন্তু জানা নেই, তাহলে এডি থাকবে ইন্টু এসির মানটা কত, এসির মানটা হলো পুরোটা হলো 13, দেখো দেওয়াই আছে। তো এখানে 5 স্কোয়ার মানে হবে 25 সমান সমান 13 এডি। তাহলে আমরা এখান থেকে এডির মানটা বের করে নিচ্ছি, এডি সমান সমান আসবে 25/13। তাহলে এডি মানে কি, এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু আমরা এডির মান বের করে নিলাম। তাহলে এডির মান যেহেতু জানা আমাদের হয়ে গেল, তাহলে আমরা সিডির মানটা বের করে দিতে পারছি। সিডির মানটা কি হবে, দেখো পুরোটা হলো 13, তার থেকে যদি আমরা এডি মানে এইটুকু বাদ দিই তাহলেই তো সিডির মানটা বেরিয়ে যাবে। অর্থাৎ এডি যদি বাদ দিই, এডি কত আছে 25/13। আমি আবারও বলছি, পুরোটা হলো 13, তার থেকে এডি মানে এখান থেকে এইটুকু আমাদের জানা আছে 25/13, তার মানে এখান থেকে এইটুকু বাদ দিলেই তো আমাদের এই সিডির মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, লসাগু হবে 13, 13 গুণ করলে হবে 169 মাইনাস এখানে 25ই হবে, তাহলে বিয়োগ করে দিচ্ছি, এখানে আসবে 4, এখানে আসবে 4, এখানে আসবে 1, তাহলে 144 কত আসবে 13 আসবে। আমাদের জানতে চেয়েছে বিডির মান কত হবে, তাহলে আমি এখানে এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে আমাদের জানতে চেয়েছে এখানে কার মানটা, জানতে চেয়েছে বিডির মানটা। তাহলে আমরা সদৃশতা ধর্ম থেকে জানি বিডি স্কোয়ার, এই বিডি স্কোয়ারের মান হবে কার গুণফল সমান এডি আর সিডির গুণফলের সমান। তাহলে বিডি স্কোয়ার সমান সমান এডির মানটা কত আছে 25/13 গুণন সিডির মানটা দেওয়া আছে কত 144/13। তাহলে বিডি সমান সমান স্কোয়ার উঠলে হবে রুট ওভার, তাহলে 25/13 গুণন 144/13, বা বিডি সমান সমান আসবে 25-এর বর্গমূল হলো 5, আর এখানে দুটো 13 থেকে একটা 13 নিচে আসবে, আর 144-এর বর্গমূল কত 12, তাহলে বা বিডি সমান সমান 5/12 = 60/13, এটাই হবে বিডি এর মান। ঠিক আছে, তো দেখো 6-এর দাগে আছে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু 2a - 1 সেমি, এসি সমান সমান 2√2a সেমি, বিসি হলো 2a + 1 সেমি হলে অ্যাঙ্গেল এবিসি কত। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি। ঠিক আছে, এখানে এবি এর মানটা দেওয়া আছে 2a - 1, এটা দেওয়া আছে 2a - 1 সেমি। তারপর এসির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে। তাহলে এসির মানটা কত দেওয়া আছে, এসির মান দেওয়া আছে 2√2a সেমি। এবার বিসি এর মানটা কত দেওয়া আছে দেখো তো, বিসি এর মান দেওয়া আছে 2a + 1 সেমি। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা পিথাগোরাসের মানে উপপাদ্য অনুযায়ী করব। এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হলো এখানে বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার হলো অতিভুজের স্কোয়ারের সূত্রটা কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত, এখানে লম্ব হলো এখানে এসি, লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কোয়ার, ভূমি হলো এবি, এ স্কোয়ার সমান সমান এসি, এসি এর মান কত 2√2a, পুরোটার মাথায় স্কোয়ার আসবে, প্লাস এবি, এবি এর মানটা কত আসবে 2a - 1 তার স্কোয়ার আসবে সমান সমান। দেখো এই স্কোয়ারটা যখন 2 এর মাথায় আসবে তাহলে 2 দুগুণে আসবে 4, আবার এই স্কোয়ারটা যখন এই রুট ওভারের মানে এই পুরোটার মাথায় আসবে তখন এই স্কোয়ারটা এই রুট ওভারটাকে তুলে দেবে, তাহলে এখানে হবে 2 স্কোয়ার মানে আসবে 4, আর এখানে এই স্কোয়ারটা যদি এই রুট ওভারটাকে তুলে দেয় তাহলে এখানে থাকবে 2a, তাহলে একবার গুণ করে দিলে কত হবে 4 দুগুণে 8, 8 হবে। ঠিক আছে, সেটা আমি একবার লিখে নিচ্ছি 8a প্লাস। এবার এখানে দেখছি এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারছি। ঠিক আছে, এখানে সূত্রটা কি প্রয়োগ করা যায়, এখানে এটাকে এ ধরবো, এটা মাইনাস বি ধরবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কী হয় স্কোয়ার -2a, এ বলতে 2a, বি বলতে 1 প্লাস হবে বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার সমান সমান। দেখো এখানে হলো 8a প্লাস 2 স্কোয়ার মানে 4 আসবে, 4 স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দিলে আসবে 4a প্লাস হবে 1 সমান সমান। দেখো এখানে আছে 4 স্কোয়ার, আমরা সাজিয়ে লিখছি, আর এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, 8টা এ থেকে যদি আমরা 4টা এ বিয়োগ করে দিই আর 4টা এ থাকবে, চিহ্ন থাকবে কোনটার বড়টার, আর এখানে আছে প্লাস এ। ঠিক আছে, এখানে বিসি স্কোয়ার আসবে, এখানেও বিসি স্কোয়ার আসবে, এখানেও বিসি স্কোয়ার আসবে, তো আমরা এখানে পরপর লিখে নেব, বা বিসি স্কোয়ার সমান সমান। দেখো এর পরের লাইনটা কি হবে বিসি স্কোয়ার সমান সমান, এটাকে আমরা সূত্র আকারে প্রয়োগ করতে পারি। এই 4এটাকে লিখতে পারি আমরা 2a, এর মাথা স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি 2 স্কোয়ার মানে 4, এর মাথা স্কোয়ার মানে স্কোয়ার, তারপর প্লাস চিহ্ন আছে, তারপরে এই মিডল সংখ্যাটা লিখবো না, এটাকে বুদ্ধি করে লিখবো। দেখো এটাকে লিখতে পারি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, তাহলে যদি সূত্র প্রয়োগ করি স্কোয়ার -2a, এ বলতে 2a, বি বলতে কত 1, যদি গুণ করে দিই কত আসবে 2 দুগুণে 4, 4 অক্ষে 4 মানে তাহলে 4 আসবে, তার মানে ওপরের লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, বা বিসি স্কোয়ার সমান সমান। তাহলে সূত্র পড়ে গেল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা কার সূত্র এ প্লাস বি, এ বলতে 2, বি বলতে 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বিসি এর মানটা স্কোয়ার উঠলে কী হবে, স্কোয়ার উঠলে হবে রুট ওভার 2a প্লাস 1 তার স্কোয়ার। তারপর এর পরের লাইনটা আমি এখানে করছি, এর পরের লাইনটা এখানেই করি, বিসি ইকুয়াল টু, দেখো স্কোয়ারটা কী করবো এই রুট ওভারটাকে তুলে দেবে, তাহলে 2a প্লাস কী হবে 1 হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে বিসি এর এই মানটা এটাই চলে এলো, এখানে এটাই দেওয়া আছে, তার মানে কি এটা অতিভুজ, এই বিসিটা তাহলে কি অতিভুজ, তাহলে অতিভুজের যে বিপরীত কোণটা, অতিভুজের বিপরীত কোণটা কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল বিএসি লিখতে পারো, অথবা সিএবি দেওয়া আছে, একটা লিখলেই হলো। ঠিক, আমি লিখে নিচ্ছি বিএসি, মানে এর পরের লাইনটা আমি লিখছি এখানে। ঠিক আছে, এর পরের লাইনটা হলো অ্যাঙ্গেল বিএসি সমান সমান হবে 90 ডিগ্রি। কেন, কারণ অতিভুজের যে বিপরীত কোণটা আছে, অতিভুজের বিপরীত কোণটা হয় 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মান হবে 90 ডিগ্রি। দেখো 7এর দাগে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেমি ও 3 সেমি। এই একটা বৃত্ত যেটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে এখান থেকে এইটুকু বলে দিয়েছে 4.5 সেমি। ঠিক আছে, এবার বলেছে অপর আরেকটা বৃত্ত দেওয়া আছে যেটা হলো 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ মানে ভেতরের দিক থেকে স্পর্শ করবে। ঠিক আছে, ভেতরের দিক দিয়ে স্পর্শ করবে, তো এই অন্তঃস্পর্শ করলে এই যে বৃত্তটা আছে ভেতরের বৃত্তটা এর ব্যাসার্ধ ধরো এখান থেকে এইটুকু, তাহলে সেই ব্যাসার্ধ দৈর্ঘ্যটা কত বলেছে 3 সেমি। তাহলে বলছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এই কেন্দ্র আর এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা বের করতে বলেছে। তো তোমাদেরকে একটা কথা বলি, যখন বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করবে তখন তাদের যে ব্যাসার্ধ দুটো দেওয়া আছে সেটার বিয়োগফলটা যে হবে সেটাই হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আর যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, মনে করো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো, এর দৈর্ঘ্য হলো 3 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য হলো 2 সেমি, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত তখন তোমরা যোগ করবে, মানে 5 সেমি হবে। আমি আবারও বলছি, যখন দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে মানে বাইরের দিকে স্পর্শ করবে তখন তাদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলটাই হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আর যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তখন তাদের ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফল বা বিয়োগফলটাই হলো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে আমাদের প্রশ্ন বলেছে এটা যে অন্তঃস্পর্শ করেছে, তাহলে লিখব সুতরাং
তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান সমান, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4.5 থেকে আমরা বিয়োগ করে দেব 3 সেমি সমান সমান আসবে 1.5 সেমি। এটাই হবে অ্যান্সার। দেখো 8-এর দাগে আছে যদি tan 2a সমান সমান দেওয়া আছে, কি দেওয়া আছে, tan 2a সমান সমান দেওয়া আছে cot a প্লাস 30 ডিগ্রি দেওয়া আছে। এরপরে দেখো 8-এর দাগে বলেছে যদি tan 2a সমান সমান cot a প্লাস 30 ডিগ্রি হয় তবে sin 3a এর মান নির্ণয় করো। তাহলে দেখো হয়ের আগে এইটুকু আমি তুলে নিলাম। এবার এখান থেকে আমরা এর মানটা বের করে নেব। দেখো আমরা এইটাকে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 2a। আমরা জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো tan থিটা, তার মানে এটা যা কথা এটা একই কথা। আর এখানে যা আছে তাই লিখে নিচ্ছি cot a প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। বা কট কট মনে মনে কেটে দেবো, তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস 2a সমান সমান a প্লাস হবে 30 ডিগ্রি বা মাইনাস 2a, আর এই প্লাস এটা এপাশে আসলে মাইনাস এ হবে সমান সমান 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রিটা ওপাশে গেলে হবে মাইনাস 90 ডিগ্রি বা মাইনাসে মাইনাস হবে প্লাস, অর্থাৎ যোগ করব, যোগ করলে আসবে 3a, কিন্তু চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটা। প্লাস মাইনাস হবে মাইনাস, 90 থেকে 30 বিয়োগ করে দিলে আসবে 60, কিন্তু চিহ্ন থাকবে কোনটার, বড়টার, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি। বা এ সমান সমান হবে 60 ডিগ্রি বাই কত হবে 3, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, এখানে হবে 0, বা এ সমান সমান আসবে 20 ডিগ্রি। তাহলে এর মানটা কত, 20 ডিগ্রি। এবার আমাদের বলেছে যে sin 3a এর মানটা কত, তাহলে সুতরাং লিখে নিচ্ছি sin 3a এর মানটা কত সেটা বের করে নেবো। তাহলে sin 3 ইন্টু a এর মানটা হলো 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে গুণ করে দিলাম সাইন, তাহলে কত আসবে 3 দুগুণে 6 মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত হবে √3/2, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে 9-এর দাগে আছে এক্স কস থিটা সমান সমান 3 এবং 4 ট্যান থিটা সমান সমান ওয়াই, সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক লেখো। দেখো প্রথমে লেখা আছে এক্স কস থিটা সমান সমান কী দেওয়া আছে বলো তো, 3 দেওয়া আছে। আরেকটা কী দেওয়া আছে, 4 ট্যান থিটা সমান সমান ওয়াই দেওয়া আছে, 4 ট্যান থিটা সমান সমান ওয়াই এটা দেওয়া আছে। এটা থেকে আমাদের বলেছে থিটাটাকে অপনয়ন করে এক্স আর ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমি এটা কিভাবে করছি ভালো করে দেখো। এক্স এখানে 3টাকে আমরা এখানে নিয়ে আসবো সমান সমান এখানে 1 লিখবো কস থিটা, তোমরা যদি কোনাকুনি গুণ করে দেখো আবার আগের লাইনটা চলে আসবে, এক্স কস থিটা আর এদিকে গুণ করলে 3 তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। বা x/3 1/cos থিটা মানে কি আমরা জানি সেক থিটা, ঠিক আছে। এবার এখানে আমরা এই পার্টটাতে আমরা কি করবো বলো তো, একই রকমভাবে করব। এখানে লিখবো ট্যান থিটা সমান সমান y/ এখানে 4টা চলে আসবে, তো এটাকে আমরা উল্টে দিয়ে লিখে দিচ্ছি যে y/4 সমান সমান ট্যান থিটা, মানে এটা এই পাশে লিখলাম এটা এই পাশে লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো এই যে সেক থিটা আর ট্যান থিটা এর মধ্যে আমরা কি সম্পর্ক জানি, আমরা জানি, সুতরাং দিয়ে লিখে নিচ্ছি আমরা জানি আমরা কি জানি, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি জানি 1 জানি। তাহলে এবার সেক থিটার মানটা বসিয়ে দেবো, সেক থিটার মানটা কত আছে x/3, এর মাথায় স্কোয়ার দিব, ট্যান থিটার মানটা কত আছে y/4, এর মাথায় স্কোয়ার দিব সমান সমান হবে 1, বা স্কোয়ারটা মাথায় আসলে হবে x²/9, আর এখানে হবে y² কত আসবে এখানে 16 সমান সমান 1। এটাই হলো থিটা অপনয়ন, মানে এখানে থিটা দেখো নেই, ঠিক আছে। আর এটাই হলো এক্স এবং ওয়াই এর মধ্যে নির্ণয় সম্পর্ক। 10-এর দাগে আছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 660/7 সেমি এবং উচ্চতা 20 সেমি, তার তির্যক উচ্চতাটা কত। তাহলে এই দেখো আমি একটা শঙ্কু এঁকে নিচ্ছি, এই যে এই শঙ্কুটার উচ্চতাটা এখানে দেওয়া আছে, এই উচ্চতাটা এখানে কত দেওয়া আছে 20 সেমি দেওয়া আছে, ঠিক আছে।
তাহলে আমরা লিখে নিচ্ছি যে শঙ্কুর উচ্চতা, মানে এখানে যা যা দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি। তাহলে শঙ্কুর উচ্চতা যেটাকে আমরা এইচ দিয়ে লিখি, তাহলে এইচ সমান সমান এখানে 20 সেমি দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে, এটা হচ্ছে 20 সেমি। ঠিক আছে, এবার বলেছে তির্যক উচ্চতাটা কত। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা মানে কোনটা বলো তো? এটা তির্যক উচ্চতা। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতাটাকে আমরা লিখে নিচ্ছি তির্যক উচ্চতা এল দিয়ে লিখি সমান সমান প্রশ্নবোধক। আমরা তির্যক উচ্চতার মানটা বের করে নেব। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে শঙ্কুর ভূমির পরিধি দেওয়া আছে। আমি তোমাদের বলেছিলাম যে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটার সঙ্গে সমান করতে হবে। তাহলে আমরা কি বের করবো? শঙ্কুর ভূমির পরিধি। তাহলে শঙ্কুর ভূমির পরিধি সূত্রটা কি? 2πr। হ্যাঁ, তাহলে দেখো শঙ্কুর ভূমির পরিধিটা কি হয়? 2πr হয়। তাহলে আমরা লিখবো যে তাহলে আরটা কি? আরটা হলো ব্যাসার্ধ, তাই তো? তাহলে লিখে নিচ্ছি সুতরাং 2πr সমান সমান, আর বইয়ে কত দেওয়া আছে শঙ্কুর ভূমির পরিধি? 660 বাই কত দেওয়া আছে? 660/7, বা 2 ইন্টু পায়ের মান কত হবে? 22/7 গুণন আর সমান সমান হবে 660/7। ঠিক আছে, তাহলে দুইটা ওপরটার সাথে গুণ হবে 44 r/7 সমান সমান এখানে আছে কত? 660/7, 7 কেটে দিলাম, নিচে নিচে কাটাকাটি করা যায়, তাহলে হবে 44 r সমান সমান হবে 660, বা r সমান সমান হবে এই পুরোটা নিচে চলে যাবে 44। তাহলে আমরা 11 দিয়ে কাটছি, 4 11 হবে 44, আর 4 দিয়ে না 6 দিয়ে কাটছি, 11 দিয়েই কাটছি হবে 60, আবার 4 দিয়ে কাটছি, 4 × 4 5 6, 4 5 20, বা আর সমান সমান আসবে 15। অর্থাৎ এই যে শঙ্কুটার ভূমির পরিধি, অর্থাৎ শঙ্কুটির ব্যাসার্ধ এটা আসবে, এটা 15 সেমি আসবে, মানে এখান থেকে এইটুকু আসবে 15 সেমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা এখানে এইচ এর মান আমাদের দেওয়া ছিল এবং আর এর মানটা বের করে নিলাম। তাহলে আমরা এখান থেকে এল এর মানটা বের করব। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা কি জানি? আমরা জানি এল স্কোয়ার সমান সমান কি হয়? এল স্কোয়ার সমান সমান হয় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হয়। ঠিক আছে, তো আমরা এল এর মানটাই আমরা বের করব। তাহলে এল সমান সমান স্কোয়ার উঠলে কি হবে? √r হবে, তাহলে হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল সমান সমান √r। এইচ এর মানটা দেওয়া আছে এখানে, এইচ এর মানটা উচ্চতা কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, তাহলে 20 বসাবো, বাইরে হবে স্কোয়ার প্লাস আর এর মানটা কত আছে এখানে? 15 বসাবো, বাইরে স্কোয়ার দেবো। ঠিক আছে, তো দেখো এর পরের লাইনটা কি হবে? বা এল সমান সমান √r। 20 স্কোয়ার মানে কি? 20 20 গুণ করলে আসবে 400, আর 15 15 গুণ করলে আসবে 225। ঠিক আছে, বা এল সমান সমান আসবে √r 625, বা এল সমান সমান 625-এর বর্গমূল কত? 25। তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূলটা বের করে নেবে। তাহলে এল এর মান হলো 25। এল মানে কি? ওই শঙ্কুটার তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতাটা কত হবে? 25 সেমি হবে। তাহলে তোমরা অ্যান্সারটা লিখে নেবে। সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান 25 সেমি। দেখো 11 দাগে আছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো আমি এখানে একটা চোঙ এঁকে নিচ্ছি, এই একটা চোঙ, ঠিক আছে, এই একটা চোঙ, এই দুটো চোঙ এঁকে নিলাম। এই দুটো চোঙের উচ্চতার অনুপাতটা দেওয়া আছে। তো ধরো এই যে চোঙটা আছে, এই চোঙের উচ্চতাটা আমরা h1 ধরলাম, আর এই চোঙের উচ্চতাটা h2 ধরলাম। ঠিক আছে, আর এই চোঙটার যে ব্যাসার্ধটা, আর এই চোঙের ব্যাসার্ধ দুটোই ধরে নিচ্ছি। এই চোঙের ব্যাসার্ধটাকে ধরবো r1, আর এই চোঙের ব্যাসার্ধ ধরবো r2। ঠিক আছে, তো প্রথমে ধরে নিয়েছি, ধরি কমা, প্রথম চোঙের ব্যাসার্ধ সমান সমান r1 এবং উচ্চতা সমান সমান h1। একই রকমভাবে ধরে নিচ্ছি দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান সমান r2 এবং উচ্চতা সমান সমান h2। বোঝা গেল? এটা ধরে নিলাম। এবার আমরা কি বের করব? এই যে প্রথম চোঙের আয়তন বের করব, এই চোঙটার আয়তন বের করব।
তাহলে সুতরাং লিখে নিচ্ছি যে প্রথম চোঙের আয়তন সমান সমান প্রথম চোঙের আয়তন সূত্রটা কি জানি আমরা পাই আর স্কোয়ার এইচ জানি। এখানে আর বলতে প্রথম চোঙের ব্যাসার্ধ, তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ কত হবে R1, আর প্রথম চোঙের উচ্চতাটা কি হবে H1। ঠিক আছে, এত ঘন এককটা কি দেওয়া আছে এখানে ঘন একক হবে, এখানে কিছুই দেওয়া নেই, ঘন একক হবে। একই রকমভাবে আমরা দ্বিতীয় চোঙের আয়তন বের করব, তাহলে এটা সূত্র কি হবে পাই R2 স্কোয়ার H2 ঘন একক, মানে পাই আর এইচ হয়। তাহলে আর বলতে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হলো R2, আর এইচ বলতে উচ্চতা, দ্বিতীয় চোঙের উচ্চতা হলো H2। ঠিক আছে, এবার প্রশ্নানুসারে বলে দিয়েছে যে এই চোঙ দুটোর মানে প্রথম চোঙ আর দ্বিতীয় চোঙের আয়তনটা সমান। তাহলে সমান মানে কি, এই দুটো সমান করে দেবো, পাই R1 স্কোয়ার H1 সমান সমান পাই R2 স্কোয়ার H2, বা দেখো এখানে আমরা করে নিচ্ছি R1 স্কোয়ার H1 বাই R2 স্কোয়ার H2 সমান সমান পাই বাই পাই। মানে এই দুটোকে, এটা গুণ আকারে আছে, এটা এপাশে আসলে ভাগ হয়ে যাবে, আর এই পাইটা এটা গুণ আকারে আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কেটে দিলে আসবে 1। আর এখানে দেখো আমরা এখানে একটু বুদ্ধি করে করব, এখানে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু এটাকে লেখা যায় H1 বাই H2 সমান সমান 1/1 লিখতে পারো, 1/1। ঠিক আছে, এর পরের লাইনটা আমি ওপরে করছি। দেখো এর পরের লাইনটা আমি ওপরে করছি। ঠিক আছে, এখানে কি আছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু আছে H1 বাই H2। এখানে দেখো দেওয়া আছে যে তাদের উচ্চতার অনুপাত, এখানে দেওয়া আছে কি আছে 1:2 বইয়ে দেওয়া আছে, তার মানে 1/2 কেন হলো এটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো যেহেতু দিয়ে লিখে দিচ্ছি যে এখানে বলা আছে যে তাদের উচ্চতার অনুপাত, মানে প্রথম চোঙের উচ্চতা হলো H1 ধরেছিলাম, দ্বিতীয় চোঙের উচ্চতা হলো H2, তাহলে এই উচ্চতার অনুপাতটা কি হবে, এই উচ্চতার অনুপাতটা কি হবে 1:2। তাহলে এটাকে লেখা যায় এরকম, H1 অনুপাতের জন্য বাই হয়ে যাবে H2 সমান সমান কী হবে 1/2, অর্থাৎ H1 বাই H2 এর জায়গায় আমরা এই 1/2টা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার দেখো এর পরের লাইনটা কি আসবে, বা গুণ করে দিলে আসবে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, এটা 2 দিয়ে গুণ করলে এটা 2R2 স্কোয়ার হবে বাই 1/1 হবে। এবার আমাদের কি বলেছে যে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে লিখবো বা এর পরের লাইনটা হবে, এখানে মুছে দিচ্ছি এটা। দেখো এর পরের লাইনটা হবে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান সমান 2/1, মানে এই দুটা এটা একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে R1 বাই R2 তার স্কোয়ার সমান সমান এখানে আমরা কি লিখতে পারি √2/1 তার স্কোয়ার লিখতে পারি। যদি বলো কেন, দেখো এই স্কোয়ারটা যদি এটার মাথায় যায় R1 স্কোয়ার হয়, এই স্কোয়ারটা যদি এটার মাথায় যাবে R2 স্কোয়ার হবে, তাহলে এই স্কোয়ারটা যদি এটার মাথায় আসে তাহলে √2 কাটা আসবে দুটো, তাহলে দুটো √2 যদি গুণ করি তাহলে 2 আসবে, আর একের মাথায় গেলে দুটো 1 গুণ করলে 1 আসবে, মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, বোঝা গেল। এবার স্কোয়ার মনে মনে কেটে দিলে আসবে R1 বাই R2 সমান সমান √2/1, যেহেতু আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে, তাই R1:R2 কী হবে, R1:R2 হবে সমান সমান √2:1, এটাই হবে। তো দেখো 12 দাগে কী বলেছে, যদি ইউআই সমান সমান xi মাইনাস 35/10 এবং ক্যাপিটাল সিগমা এফআই ইউআই সমান সমান 30 এবং ক্যাপিটাল সিগমা এফআই সমান সমান 60 হলে এক্স বার কত, মানে গড়টা কত। আমরা ইউআই এর একটা সূত্র জানি, সেটা আগে আমরা প্রথমে করে নেব। ইউআই এর সূত্রটা কি জানি, xi মাইনাস a বাই এইচ। তাহলে এটার সঙ্গে যদি আমরা এটা তুলনা করি তাহলে এ মানে কত আসবে, এ মানে আসবে 35, আর এইচ কত আসবে, এইচ হবে 10। ঠিক আছে, এটা এবার আমরা যেহেতু আমাদের বের করতে বলেছি এক্স বার, মানে গড় বের করতে বলেছি, গড়ের সূত্রটা আমরা দেবো এ প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফআই ইন্টু এইচ। এই সূত্রে আমরা এখন বসিয়ে দেবো, এর মান হলো 35 প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ইউআই এর মান কত আছে 30, ক্যাপিটাল সিগমা এফআই এর মান আছে 60 ইন্টু এইচ এর মান আছে 10। ঠিক আছে, আমরা কেটে দিচ্ছি 10 দিয়ে কাটবো, প্রথমে 6 হবে, 6 দিয়ে কেটে দিচ্ছি 5 6 30,
তাহলে উপরে আসবে, এখানে আসবে 35 প্লাস এখানে আসবে 5, 35 আর 5 যদি যোগ করি তাহলে কত আসবে 40, এটাই হবে অ্যান্সার।